অকাল মৃত্যু যে ক্ষেত্রে হয় না, অকাল মৃত্যু কখন হয়? ধরুন কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ সুসাইড করে নিল, এই মৃত্যুকালীন না সেই আত্মার মধ্যে একটা চিন্তা আটকে থাকে যে আমি কিছু একটা করবো, করতে করতে তার একটা সময় এমন চলে এলো সে অ্যাক্সিডেন্টলি মারা গেল। একদম। এবার কী হয়, সেই চেতনা তার মধ্যে জেগে থাকে। অনেক তিথিতে শোনা যায় যেমন ভূত চতুর্দশী বা আমাবস্যা নেগেটিভ এনার্জির পাওয়ার নাকি অনেক বেড়ে যায়। কেন, মানে বিষয়টা কি? অ্যাকচুয়ালি যখন আমরা একটা তিথি, ধরো তিথি তো অনেক রকম তিথি হয়, এবার যে তিথিগুলো মানে একটু খারাপ তিথি, মানে আমাবস্যা, ভূত চতুর্দশী, এই সময়গুলো অ্যাকচুয়ালি কী হয়, আমরা স্টেশনে মানে রবীন্দ্র স্টেশনে বসে আছি। এবার আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস দেখলাম যে আমি এখানে বসে আছি প্ল্যাটফর্মে, এবার আমি দূর থেকে দেখছি যে একটা লোক অনেকক্ষণ ধরে হাঁটাচালি করছে। লোকটাও দেখছি এদিকে একবার যাচ্ছে, এদিকে একবার আসা যাওয়া করছে, উল্টো দিকে প্ল্যাটফর্ম। হ্যাঁ, উল্টো দিকে প্ল্যাটফর্মে। যখনই ট্রেনটা এলো, লোকটা দেখতে হঠাৎ করে দেখলাম মনে হলো লাইনের মধ্যে ঝাঁপ মেরে দিল। মৃত্যুর পরে মানুষ আবার জন্ম নেয়। এই মৃত্যুর পরে জন্ম নেওয়ার মানে এই প্রসেসটা কি? আমরা যেরকম প্রতিদিন একটা জামাকাপড় ছেড়ে নতুন জামাকাপড় বস্ত্রদান করি, তো আত্মার সাথেও এরকম হয়। সে অ্যাক্সিডেন্টলি মরুক বা নর্মালি মরুক, তাকে জন্ম নিতেই হবে। যখন কোনো একটা পুরো বাড়ি পড়ে আছে না, বেশি লোকজন থাকে না, সেই গোটা বাড়িতে কিন্তু ধূপ ধুনোটা খুব কম দেওয়া হয়। একদমই ঠিক। তো ওরা কী করে, ওরা একটা কোণ ধরে নেয়, একটা বিরাট বড় ধরো বাংলো, তার মধ্যে একটা ঘরে শুধু ধূপ ধুনো দেখানো হচ্ছে, আর বাকি অনেক ঘর লক করে পড়েই আছে ধরো। তো সেই ঘরগুলো ওরা কবজা করতে পায়। ওরা সবসময় চাই ধরো কেউ অ্যাক্সিডেন্টলি মারা গেল, শনিবার ছিল, রাত্রেবেলা মারা গেল, ধরো আমাবস্যা ছিল, তো যদি মেয়ে ছেলে হয়, আমাদের জীবনে চলার পথে অনেকেই আছি যারা অনেক কিছু ফিল করি, সেটা নেগেটিভ এনার্জি হোক, পজিটিভ এনার্জি হোক। ঠিক সেই রকম আজকে যিনি গেস্ট আছেন তিনি হচ্ছেন দেবকুমার হাজরা, পেশায় একজন ফটোগ্রাফার। তার এই ফটোগ্রাফ জীবনের মানে জার্নিতে অনেক জায়গায় তাকে ফটোশ্যুট করতে হয়েছে, এবং সেই যাতায়াতের পথে তার জীবনে অনেক রকম নেগেটিভ এনার্জির সাথে পরিচয় হয়েছিলেন বা তা ফিল করেছিলেন। সঙ্গে কিন্তু কিছু ঐশ্বরিক ঘটনার সাথে পরিচয় হয়েছিল। তো চলুন আজকের পডকাস্টে আমরা সেটাই জেনে নিই। আর একটা বিষয়, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট বা একটা দাবি, সেটা হচ্ছে যে আমাদের পডকাস্ট যারা দেখছেন তার প্রায় 80% মানুষই সাবস্ক্রাইব করেন না। তাই প্লিজ যদি পডকাস্টটা ভালো লেগে থাকে বা এই ধরনের পডকাস্ট যদি আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ওভারঅল পডকাস্টটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেবকুমার, তুমি ভাই প্রফেশনাল ফটোগ্রাফার। তো তুমি, আমরা যেমন আলোচনা করছিলাম তখন তুমি অনেক কথা বলছিলে যে তুমি অনেক আগে থেকে নেগেটিভ এনার্জি ফিল করতে পারো বা অনেক ফিল করেছো, দেখেছো এবং অনেক অভিজ্ঞতা ঘটেছে রিয়েল। তো প্রথম ঘটনা কখন রিয়েলাইজ করতে পারো বা কবে রিয়েলাইজ করতে পারো যে তুমি নেগেটিভ এনার্জিকে ফিল করতে পারো বা তার দর্শন করছো, এরকম একটা বিষয় আর কি, সেটা কবে থেকে মোটামুটি? অ্যাকচুয়ালি ফিলটা আমি 2014 থেকে স্টার্ট করেছি এরকম নেগেটিভ এনার্জির ব্যাপারে। আর রিসেন্টলি একটা ঘটনা বলি, 2022 সালে দেন আমাদের একটা টিমের কাজ ছিল। কাজটা ছিল শিউরির থেকে একটু আগে একটা গ্রাম সাইডের এলাকায়। এবার আমাদের ক্লায়েন্ট টাইম দিয়েছিল পরের দিন ফার্স্ট মর্নিংয়ে। এবার টিম যেহেতু পরের দিন ফার্স্ট মর্নিংয়ে পৌঁছে যাবে, এবার আমি একদিন ছিলাম কলকাতায়। এবার দেন আমি পরের দিন কলকাতা থেকে, মানে ওয়েডিংয়ের দিন কলকাতা থেকে ফার্স্ট ডেট বেরিয়ে যাই ওখান থেকে। মোটামুটি সকালে সব কাজ করে নিই, দেন রাতে যেহেতু বিয়েতে হয়, এবার বিয়ের লগ্ন ছিল রাত করে, মোটামুটি বিয়ে কমপ্লিট হতে নিতে 2টা বেজে যায়। এবার আমাদের যেহেতু মানে স্টে থাকার জন্য ক্লায়েন্টই প্রোভাইড করবে, তো সেক্ষেত্রে আমি মেয়ের ফ্যামিলির কাছে জিজ্ঞেস করি যে আমাদের রুম কোথায় দেওয়া হয়েছে। তো ওনারা বলেন যে এখানে একটা পাশে রুম আছে, ওখানে তোমরা স্টে করে নিও। এবার আমি এবং আমার টিম যারা ছিলাম তারা সবাই মিলে ব্যাগপত্র রেডি করে দেখি একটা টোটো দাঁড়িয়ে আছে। দেন আমরা সবাই মিলে টোটোয় চেপে ওখান থেকে রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে। এবার মোটামুটি মিনিট 15 রাস্তা ছিল, হাঁটলি 1 কিলোমিটার কি এরকম সামথিং কিছু রাস্তা হবে। এবার ওখানে যাই, আমরা দেখি অনেকটা রাস্তা পেরিয়ে দেখি। এবার অনেকক্ষণ পর 15 মিনিট 20 মিনিট পর আমরা পৌঁছলাম হচ্ছে সেই জায়গাটায়। এবার পুরনো বাড়ি, যেটা পুরনো বাড়ি, হ্যাঁ, মানে আগে যেটা বলেছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা মানে একটা বাড়ি, রাজবাড়ি টাইপের। এবার যে ওনার আছে সে ওনার কেউই নেই, বর্তমানে মারা গেছে। আর তাদের মানে যারা মানে ওনারা এখন বর্তমানে থাকে তাদের মধ্যে কারো বিয়ে হয়নি, 2জন ভাই একটা বোন তার থাকে। তো আমি প্রথমে যাই না, অতজন ফ্যামিলি থাকে। আমরা প্রথমে ঢুকি, রুমটা দেখি একটা ভয়ানক ফিল আছে এরকম মনের মধ্যে। রাত বিরেতে নিঝুম ঘরে, নিঝুম ঘরে, হ্যাঁ, তখন প্রায় 2-2:30 রাত বাজছে। এবার আমাদের মধ্যে একটা ছেলের বাড়ি ছিল হচ্ছে হাওড়া বাটানগরে। এবার যেহেতু তার পরের দিন ফার্স্ট মর্নিংয়ে ট্রেন, সে ব্যাক করবে, তো আমরা গিয়ে আর দেরি না করে ফটাফট গিয়ে ব্যাগপত্র রেখে ক্যামেরা চার্জ দিয়ে শুয়ে পড়ি। এবার আমাদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল, সে একটু মানে আনন্দ এসব দিকে থাকে। তো ওর আমি কন্টিনিউ জেগেছিলাম। এবার গিয়ে ফ্রেশ হয়নি, 3টে বাজে তখন। একটু গল্প করে ওরা 2জন ঘুমিয়ে গেছিলো। এবার রুমটায় যে দেখলাম, আমার 2তলা রুম দিয়েছিল, তো 1তলাটা পুরো ফাঁকা। সিঁড়ি দিয়ে উঠতে ডান সাইডে একটাই রুম আছে, ওই রুমটাতে একটা বাইরের সাইডে একটা বাল্ব জ্বলছে ইয়েলো কালারের,
আর কোনো লাইট কিছু নেই। আর উপরে ঘরে যে ঘরটায় আমরা ছিলাম সেই ঘরটায় শুধু একটা বাল্ব। এবার আমরা মোটামুটি ওখান থেকে রুমে স্টে করার পর একটু বাইরে বেরোই, একটু সিগারেট ফিগারেট এরকম খাওয়া খাই কিছু করি। এবার আরেকজন যে ছিল সে বলেছিল ছাদটা দেখে আসিছ ওই রাতেই? ওই রাতেই। ঘুম আসছে না, যেরকম কাজে গেলে নর্মালি হয়। তো সেই ক্ষেত্রে আমরা বেরিয়ে গেলাম, একটু সিঁড়ি দিয়ে উঠলাম, দেখলাম ছাদে যে দরজাটা ওটা কাঠের নর্মালি একটা দরজা, দেন খুললেই লক খুলে যাবে। তো আমরা উঠলাম ছাদে দেখা বুঝলো মনে হলো কয়েক বছর পর মনে হয় ছাদে কেউ এলো, তো এরকম একটা ব্যাপার ফিল হচ্ছে। তো আমার নর্মালি একটু ভেতরে ভয় লাগছিল, তো আমি নর্মালি নিচে নেমে চলে এলাম। এবার যেহেতু মানে আমাদের যে রুমটা দিয়েছিল সেই রুমে বেশি কিছু মানে ঢাকা যেগুলো লেপ কম্বল হয় সেরকম কিছু ছিল না। এবার পাশের রুমগুলো পরপর মানে 3-4টে করে রুম আছে মানে ওই লাইনে। এবার আমাদের যে রুমটা ছিল তারপরে 3টে রুম আছে। এবার আমরা কি করলাম, আমি আরেকটা যে ফ্রেন্ড ছিল ওকে বললাম যে ওই পাশের রুম থেকে কিছু দেখে আসি, কিছু পাওয়া যায় হ্যাঁ কিছু পাওয়া যায় নাকি। এবার বাড়িতে তো আর কেউ নেই, নিজের মতো করে সব কিছু নিচ্ছি, মজা করে কাটাবো রাতটা, এরকম প্ল্যানিং আছে। আর বাকি যে দুজন ছিল, একজন তো ঘুমাচ্ছে, একজন কানে হেডফোন নিয়ে গান শুনছে। এবার ও গিয়েছে কি পাশের রুমগুলো দেখতে দেখতে ও হঠাৎ করে বলছে দে পেয়ে গেছি। এবার কী পেয়েছি আমি বুঝতে পারিনি। আমি কী পেয়েছিস? তুই বলছি আমি লেপ কম্বল পেয়ে গেছি। তো বালিশ নিয়ে একটা ঘর থেকে নিয়ে চলে এলো, দিয়ে রুমের আমি তখন রুম থেকে বেরোচ্ছি জাস্ট। এবার নিল, আমি ফটাফট রাখলাম। ও নিয়ে এসছে 2 পিস লেপ কম্বল। এবার আমি বললাম কোন রুম থেকে নিলি, ওকে জিজ্ঞেস করলাম। ও বললো একটা রুম বাদ দিয়ে পরের রুমটাই যাও। আমি নর্মালি যেতে গেলাম পরের রুমটাতে। এবার যখন আমি বেরোচ্ছি রুম থেকে, বেরিয়ে একটা রুম মানে আমার রুমটা যেটা আছে একটা রুম বাদ দিয়ে সেকেন্ড রুমটা, তারপরের রুমটা 3 নম্বর রুম। এবার রুমে গিয়ে আমি দেখছি দরজা লক করা রীতিমতো। আমি বললাম তাহলে পরের রুমটা বলেছে। পরের রুমটা দরজা খুললাম, পরের রুমটাও লক করা। পরের রুমটা আমি দেখেছি আগে থেকে লক করা। আর আমরা যে রুমটায় ছিলাম তার পরের রুমটা খোলা ছিল। ভেতরে গেলাম, দেখলাম এমনি একটা বিছানা পাতা আছে, নর্মালি ইউজ হয় না যেরকম হয়। তো আমি অত করলাম না, দেখলাম লেপ কম্বল কিছু নেই। দিয়ে আমি একটা বালিশ নিয়ে রুমে চলে এসে বলতে আসছি যে কই রে, ওই ঘরে তো কিছুই নেই। তো বলছে হ্যাঁ ওই ঘরে আছে, দেখ কেমন, আমি দুটো নিয়ে এলাম। এবার আমি বললাম তাহলে তুই একসাথে নিয়ে আসি, তুই যা আমি যাচ্ছি। এবার ও বসে লেপ কম্বল পেয়ে গেছে, আরামসে সেট হয়ে গেছে। এবার আমি বাইরে গিয়ে দেখলাম যে না ওই ঘরে তো তালা মারা। পাশে আলো মেরে দেখলাম লাইট নেই, সেরকম কিছু লাইট ছিল না ঘরে। এবার আরেকটু এগিয়ে যখন দেখলাম তো কোনো ঘরেই লাইট সেরকম নেই, আর সব ঘরেই লক করা আছে। একমাত্র আমরা যে রুমটা ছিলাম তার পাশের রুমটাই খোলা ছিল। এবার ওকে বিশ্বাস করাতে পারলাম না, ওকে নিয়ে গেলাম নিজে আমি সেই রুমটাতে। ও গিয়ে তখন দেখছে ঘরটা লক করা রীতিমতো। এবার ও গিয়ে চমকে গেছে। এবার ও কনফিডেন্স প্রথমে মানে ও বুঝতে পারছে না যে কোন রুমটা থেকে নিলাম আমি, যে আমি যেহেতু লক করা আছে দ্বন্দ্বে পড়ে গেছে রাতের মধ্যে। হ্যাঁ ও ভেবেছে কি মানে ফার্স্ট রুম সেকেন্ড রুমটা নিলাম না, আমাদের পরেরটা থেকে নিলাম। এবার ও কনফিউশন হয়ে গেছে। এবার আমাকে বলছে না রে আমি নিয়েছি এই ঘরটা থেকে, তাহলে আগের ঘরটা হবে। চলে গেলে আগের ঘরে তো কিছুই নেই, নর্মাল। এবার ও আগের ঘরে গিয়ে ঢুকলো, দেখলো নর্মাল যেরকম একটা বেডশিট পাটা আছে, দুটো বালিশের মধ্যে আমি একটা বালিশ নিয়ে চলে এসেছি। এবার ও তো রীতিমতো ওরকম বুঝছেই না, না হতেই পারে না। তারপর আমরা তো ওই জিনিসটাকে পুরো বাদ দিয়ে দিলাম, টপিকটা যা হয়েছে ব্যাস বাদ দেওয়ার, লেপ লাগবে না। দিয়ে আমরা শুয়ে মোটামুটি গল্প করছি। এবার ঘরের মধ্যে ও যেহেতু ঘুমাচ্ছে, ডিস্টার্ব ফিল করছে, ওর ভোরবেলায় ট্রেন আছে। তো আমি নীলকে বললাম যে চল এক কাজ কর, ছাদ থেকে ঘুরে আসি। ছাদে গেছি রীতিমতো, মানে আবার ছাদে গেলাম। হ্যাঁ ছাদে কিছু ফিল করিনি তখন, আমরা ছাদে গেলাম। ছাদে গিয়ে আমরা সিগারেট খাচ্ছি 2 বন্ধু মিলে একসাথে। আর আমরা ক্যামেরা নিয়ে গেছিলাম, একটু রাত্রেবেলা ভিডিও করবো এরকম মনের মধ্যে আলোচনা করছে, ভূত দেখলে দেখবো এরকম আলোচনা করছি। আর এই সাইডটাতে ওই যাই হোক ওই তুলোর গাছ না কি বলে না, তুলোর যেরকম হয় ওই ধরনের গাছ ছিল, শিমুল গাছ। রাইট, ওই শিমুল গাছ একটা ছিল। আর শিমুল গাছের পাতাগুলো পুরো অর্ধেক ছাদ ঢেকে দিয়েছে, আর এই সাইডটা পুরো ফাঁকা। আর এরকম টাইপের বাড়ি তো জিনিসটা, এবার মিডিলটা থেকে আমি মানে বারান্দাটা নিশ্চয় দেখতে পাচ্ছি। এবার আমি গেলাম রীতিমতো, ছাদের মুখটা বাড়ি দেখছি, আওয়াজ হচ্ছে কিসের একটা, কল টেপার মতো। এবার যেহেতু একটাই বাল্ব জ্বলছে নিচে ওইখানটায়, আর সামনে একটা কুয়ো, তার পাশে একটা কল। এবার আমি ওখানে মুখটা বাড়ি দেখছি একটা বয়স্ক লোক, বোঝা যাচ্ছে দূর থেকে, 3তলা বাড়ি ছিল যেহেতু, মানে 2তলা বাড়ি, ছাদে গেছি 3তলাতে। এবার আমি মিষ্টি বাড়ি দেখছি যে একটা বয়স্ক লোক, খুব কম করে হলেও 80-90 বয়স হবে। উনি দেখছি হাঁটতে একটু কুঁজো হয়ে হাঁটতে কলের দিকে যাচ্ছে। আমি অতটা নিইনি, আমি তো বাড়ির কেউ আছে হয়তো, বলেছিল বাড়িতে আছে নিচে। নিচে জল ফল টিপলো দেখলাম, জল টিপে নিয়ে আমি হাতটাতে চলে এলো দেখলাম। তারপর আমি কিছু আর দেখিনি। বেশ পরদিন সকালে আমি যখন মানে ওখান থেকে বেরোচ্ছি, তখন রীতিমতো মানে 9:30 এরকম বেজে গিয়েছে। এবার 10টার সময় মেয়ে বিদায় দেবে, আমাদের তার মধ্যে ঢুকতে হবে। এবার আমি যখন পরের দিন সকালে ফার্স্ট মর্নিংয়ে বেরোচ্ছি, উনি যে দিল সজলদা বলে একজন ছিল, সুজন না সজলদা যাও কিছু নাম হবে, ওই বাড়িটি মানে ওই বাড়ি বলতে বিয়ে বাড়ির আর কি, উনি নিতে এসছে। এবার আমি বলছিলাম ঘটনাটা যে এখানে কজন থাকে, এরকম নর্মালি কোশ্চেন করছি। উনি বলছে একজন বয়স্ক মহিলা থাকে, আর একজন থাকে লোক, ও রাঁধুনি থাকে, ও রান্না করে দিয়ে চলে যায়। দিয়ে যে একটা বয়স্ক লোক থাকে না। দিয়ে বলছে লোক বলতে কখন দেখেছো? আলাম
আড়াইটা তিনটে বাজবে কমসে কম এরকম টাইমে। বলছে না তো লোক তো এরকম কিছু থাকে না। এবার তখন ভেতরটা একটা কীরকম ফিল হলো। এবার আমি ওর সাথে তর্ক করলাম, না দেখলাম তো বটে। দিয়ে আমি তারপর না সিঁড়ি দিয়ে যখন ব্যাগগুলো নামাচ্ছি, যেই ঘরটায় আর কি বাল্বটা জ্বলছে রাতেবেলায় বুঝতে পারিনি, সেই ঘরটার পাশেই দরজার পাশেই সেটা বয়স্ক লোকের ছবি লাগানো, বয়স্ক লোকটা মারা গেছেন। তো আমার যতটুকু মনে হলো আইডিয়া করে ভাবলাম যে সেই লোকটা কি সেই লোকটা। তখন আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে ইনি কি মারা গেছেন? বলছে হ্যাঁ, ইনি এর বড় ভাই ছিলেন মেয়েটার। আর যিনি মেয়েটা ছিলেন তেনার বয়স মোটামুটি ওই 70-80 কাছাকাছি হবে, অত কানে শুনতে পায় না ঠিক মতো। তো রাত্রেবেলায় যখন আমি ওই ঘটনাগুলো ভাবলাম, তাকে পুরো ঘটনাটা খুলে বললাম যে আমি রাত্রে এরকম ছাদে এসেছিলাম, এরকম এরকম দেখলাম, প্লাস ওই ঘরের কেসটাও আমি পুরো ঘটনাটা খুলে বললাম। তখন আমাকে সে বলে ব্যাপারটা যে উনি নাকি রাত্রেবেলাতে ওনার অভ্যাস ছিল রাত্রেবেলাতে গিয়ে বারবার 2-3 বার বাথরুম যেত বয়সকালে। ওই কলতলায় মানে বাথরুম করতে গিয়ে নাকি কলতলাতে জল ভরে এদিকে আজ থেকে স্লিপ কেটে কুয়োর মধ্যে পড়ে যায়। আর কুয়োটা কি অতটা উঁচু ছিল না তখন, সেই থেকে মারা যায়। আর যখন মারা যায় তার বয়স ছিল এরকম 70 কাছাকাছি। তার আত্মা নাকি এখনও ওখানে বলে নাকি দেখা যায়। আর যে ঘরটায় আমরা লেপ কম্বল নিতে গেলাম সেই ঘরটা ছিল ওনার ঘর। তার কোনো বিয়ে হয়নি, সে বর্তমানে তার একটা ছোটো ভাই ছিল, সেই ভাইটা অনেক বছর আগে মারা গেছে, আর উনিই ছিল আর ওনার বোন ছিল। পুরো ঘটনা তখন জানলাম যে উনি অ্যাকচুয়ালি মারা গেছেন অনেক বছর আগেই। আমি যখন 2022 সালে গেছিলাম তার থেকে 8-9 বছর আগে মারা গেছেন উনি। তারপর থেকে নাকি ওনারা কোনো কাজকর্ম ঠিকমতো হয়নি। আরও একটা কথা সেটা হচ্ছে ওই বাড়িতে যিনি থাকেন, বর্তমানে যিনি থাকেন, উনিও ফিল করেন, যেহেতু কানে শুনতে পায় না, কিন্তু ওই বাড়িতে নাকি রাতের পর সেরকম ওই আশেপাশে কেউ যায় না। আর যিনি বয়স্ক লোক থাকেন, ওই রাঁধুনি 8টার মধ্যে খাবার দাবার খাই দিয়ে যে দেখাশোনা করে সে চলে আসে তালা মেরে, পরের দিনকে আবার সকালে গিয়ে দরজা খোলে। এই হচ্ছে ওখানকার কাহিনী। আচ্ছা, তো ওখান থেকে যখন ফিরে এলে তখন তারপর আর কোনো মানে শারীরিক অসুস্থতা বা কিছু, বা তুমি নাকি তুমি প্যানিকই হওনি বিষয়টা নিয়ে? না, প্যানিক হয়নি বলতে আমি জিনিসটা প্রথমে আমি এর আগে একবার এক্সপ্লোর করেছিলাম ওই ব্যাপার নিয়ে। এর আগেও একবার এক্সপ্লোর হয়েছিল? আচ্ছা, মানে সেই ব্যাপারটা বলবো। হ্যাঁ, সেকেন্ড টাইম ছিল। তো যেহেতু একবার এক্সপ্লোর হয়েছি, এবার ব্যাপারটা নিয়ে মাত্র জন্য প্যানিক হয়নি এই কারণেই, কারণ এই ব্যাপারটা নিয়ে আমি ট্রাস্ট করে গিয়েছিলাম প্রথমেই। মানে অ্যাটলিস্ট নেগেটিভ এনার্জি যে আছে সেটা তুমি বিশ্বাস করো? একদম। এই নেগেটিভ এনার্জি আমরা মানে মানে যেহেতু তুমি নানা রকম স্পিরিচুয়াল জিনিস নিয়েও ঘাটাঘাটি করো যেটা বলছিলে, তো সেখানে এই নেগেটিভ এনার্জি বা ভূত এর তো নানা রকম প্রকারভেদ রয়েছে, তুমি যেটা বলছিলে, কীরকম প্রকারভেদ? অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি একটা হচ্ছে মানে আমরা অনেক ভাষায় বলি আত্মা, আত্মাটাই নেগেটিভ এনার্জি। এবার কি হয়, এই আত্মার অনেকগুলো ভাগ আছে। যেরকম মানে আমরা বলি অকাল মৃত্যু, অনেক সময় বলে থাকি। অকাল মৃত্যু কী কারণে হয়? সময়ের আগে যে মৃত্যুগুলো হয়। এবার নেগেটিভ এনার্জি কী হয়, এই অকাল মৃত্যু যে ক্ষেত্রে হয় না, অকাল মৃত্যু কখন হয়? ধরুন কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ সুসাইড করে নিল, এই মৃত্যুকালীন না সেই আত্মার মধ্যে একটা চিন্তা মানে আটকে থাকে যে আমি কিছু একটা করবো, করতে করতে তার একটা সময় এমন চলে এলো সে অ্যাক্সিডেন্টলি মারা গেল। একদম। বা তার মনের মধ্যে যে ইচ্ছা যে সামনের বছর আমি একটা কিছু করবো, কিন্তু এই বছরে এমনটা তার মধ্যে ডিপ্রেশন চলে এলো, সে সুসাইড করে নিল। এবার কী হয়, সেই চেতনা তার মধ্যে জেগে থাকে পুরোপুরিভাবে। এবার তার আত্মাটাই সেই চেতনাটা কিন্তু ক্যাপচার করে নেয় পুরোপুরি। আমাদের দেহ কিন্তু ক্যাপচার করতে পারে না, প্রত্যেকটা চেতনা কিন্তু আত্মা ক্যাপচার করে নেয়। এবার কী হয়, যখন ওই দুর্ঘটনাটা ঘটে মানে অ্যাক্সিডেন্টলি বা সুসাইড এভাবে ঘটে, হ্যাঁ, তো সেইগুলো তখন ওই আত্মার সাথে না বেরিয়ে আসে চিন্তাভাবনাগুলো। দেহ থেকে যখন আত্মাটা বেরিয়ে আসে, ওই নেগেটিভ এনার্জির যে মানে সোলগুলো মানে পাওয়ারগুলো এনার্জি টাইপের, সেই এনার্জিগুলোও বেরিয়ে আসে, সেটাকে আত্মার মধ্যে প্রবেশ করে নেয়। নেগেটিভ এনার্জি আর আত্মা দুটোর মধ্যে কিন্তু আলাদা ভাগ আছে। কীরকম না, আত্মা একটা হচ্ছে মানে নর্মালি আত্মা ভালো হতে পারে, আত্মা কিন্তু ভূত নয়। অ্যাকচুয়ালি ওই যে নেগেটিভ এনার্জিগুলো না যখন ঢোকে না, যে নেগেটিভ এনার্জিগুলো জমেছিল, সেই নেগেটিভ এনার্জিগুলো ঢোকার পর আত্মাটা কী হয়, একটা মানে 100 টাইপের গোস্ট টাইপের শুরু হয়েছে। মানে তার যেটা অতৃপ্ত জিনিসটা থেকে যায় সেটাকে পূরণ করার জন্য নানা রকমভাবে হ্যাঁ সে আত্মা মুভমেন্ট করে। হ্যাঁ, এবার কী হয়, যখন ওই আত্মাগুলো বেরিয়ে চলে আসে, তখন ওই শরীরটা যখন ছেড়ে চলে আসে, সেই পৃথিবীর মোহমায়া ত্যাগ করতে পারে না। কেন পারে না? কারণ তার মধ্যে একটা মানে চাহিদা রয়ে আছে। এবার সেই নেগেটিভ এনার্জিগুলো সেই আত্মার মধ্যে যেহেতু ঢুকে আছে, সো সেটাকে দিয়ে উল্টোপাল্টা চিন্তাভাবনা করাই সে সময়। তো তুমি যেটা বললে আত্মার প্রকারভেদ কী কী, মানে আত্মার নেগেটিভ এনার্জি প্রকারভেদ কী কী, হ্যাঁ। তো এই ধরনের নেগেটিভ এনার্জিগুলো কী হয়, এই ধরনের নেগেটিভ এনার্জিগুলো অশরীরই থেকে যায়, যেগুলোকে আমরা ভূত বা প্রেত অনেক রকমভাবে বলে থাকি। এবার এইগুলো কি অনেক রকমভাবে রূপ দেওয়া হয়। যেরকম সাপোজ তোমাকে বলছি, ধরো কেউ অ্যাক্সিডেন্টলি মারা গেল, শনিবার ছিল, রাত্রেবেলা মারা গেল, ধরো অমাবস্যা ছিল, তো যদি মেয়ে ছেলে হয়, সেই সময় নাকি মানে জ্যোতিষশাস্ত্রীগুলো বলে থাকে যে দেখবে চুল খুলে মারা গেলে বা কিছু এরকম কিছু মারা গেলে সেই আত্মাগুলো না পেতনি রূপে নিয়ে নেয়। তো এগুলো একটা চলে গেল প্রকারভেদের মধ্যে, পেতনি। এবার অনেক সময় দেখবে এই ব্রহ্মদৈত্য বলে কিছু সময়, তারপর বলে তোমার ধরো নর্মালি ভূত একটা কিছু ব্যাপার থাকে। এবার এরা কী করে, এরা নিজেদের মধ্যে একটা ভাগ, ওই নেগেটিভ এনার্জি যেটা বেরোচ্ছে
ওইটার মাধ্যমে তৈরি করে নেয় যে আমি পেতনি। আচ্ছা, মানে পেতনি মিন্স হচ্ছে যদি বলা যায় ওই চুল ছেড়ে যাওয়া যদি হয় বা ওই মৃত্যুর কালীন যার যেরকম মানে দোষ লাগে, মানে যে আত্মার যেরকম দোষ লাগে সেই দোষের অনুযায়ী তার মানে ক্যাটাগরিটা হয়। আচ্ছা, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আত্মার যেরকম জন্ম হয় পুনর্জন্ম, তো কি হয় অনেক সময় কেউ মানুষ হয়, কেউ পশু হয়, কেউ ছাগল হয়। তো সেরকমই আত্মার যখন বেরোচ্ছে, বিশেষ করে যেগুলো অপঘাতে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টালি মারা যাচ্ছে, তো সেসব আত্মার ক্ষেত্রে কী হয়, আত্মাটা যখনই নেগেটিভ এনার্জি নিয়ে বেরোয়, তার প্রত্যেকটা আত্মার প্রত্যেকটা আলাদা নেগেটিভ এনার্জি আছে। এবার সেই এনার্জি অনুযায়ী তারা কী করে, তার নিজের পদ নিজেই ধারণ করে নেয়। কেউ পেতনি রূপে নিয়ে নেয়, কেউ এমনি ব্রহ্মদৈত্য রূপে নিয়ে নেয়। তো এরকম আমরা একটা প্রকারভেদ বলতে পারি আত্মাদের ব্যাপারে। তুমি বলে যে মৃত্যুর পরে মানুষ আবার জন্ম নেয়। এই মৃত্যুর পরে জন্ম নেওয়ার মানে এই প্রসেসটা কি, মানে এটা তুমি তোমার যেভাবে নিজেকে তৈরি করছো বা শিখছো সেই অনুসারে তুমি কি পেয়েছো, মানে মৃত্যুর পর জন্ম বা জন্ম বিষয়টা কি? অ্যাকচুয়ালি দেখো, আত্মা হচ্ছে একটা চক্রের মধ্যে ঘুরতে থাকা একটা জীব। এবার এ কী করে, আমরা যেরকম প্রতিদিন একটা জামাকাপড় ছেড়ে নতুন জামাকাপড় বস্ত্রদান করি, তো আত্মার সাথেও এরকম হয়। সে অ্যাক্সিডেন্টলি মরুক বা নর্মালি মরুক, তাকে জন্ম নিতেই হবে। তো মুক্তি চট করে তাদের লাভ হয় না, মুক্তির লাভে অন্যরকম নিয়ম আছে। তো আমরা কী করি, আত্মা যখন একটা আত্মা অন্য শরীর ছেড়ে আসে, তো সে নিজের কর্মের দ্বারা একটা কর্মফল ভোগ করে। তো তার যখন সময় হয়, সেই কর্ম অনুযায়ী সে আবার একটা নতুন শরীর ধারণ করে। সে মানুষের শরীর হোক বা কোনো পশু, যে জনিতে যাবে যে সেই জনিতে চলে যাবে। তো এটাকে আমরা পুনর্জন্ম বলতে পারি। পুনর্জন্ম আর অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি, এগুলো তো বিজ্ঞানরাও মানে সাইকোলজিও মানে বিজ্ঞানরাও এটা রিসার্চ করেছিল। অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি একটা ওজন পাওয়া গিয়েছিলো। তুমি দেখবে হয়তো অনেকের ভিডিওস আছে, এটা ভাইরাল হয়েছিল খুব। একটা নেগেটিভ এনার্জির একটা ওজন পাওয়া গেছে। তো নেগেটিভ এনার্জি আছে, ওদের ভাষায় নেগেটিভ এনার্জি। এবার আমাদের মানে যারা এই তত্ত্বতে আছে তাদের ভাষায় আত্মা বা ভূত ভূত এরকম এই ধরনের কিছু আছে। তো পুনর্জন্ম বলতে এই আত্মাগুলোই যখন একটা তার কর্ম শেষ হয়, সে তার কর্মের নির্ধারিত অনুযায়ী একটা জীবন পায় নতুন। তো সেই জীবনটা মনুষ্য হতে পারে বা কোনো পশু ছাগল, যে কোনো জনিতে আসে, সে আবার এই চক্র থেকে চট করে বেরোতে পারে না। তার উদ্ধার করার জন্য তো ভগবানের অপশন নেই একদম। এখানে মানে তুমি যেমন বললে যে তুমি 2014 রিয়েলাইজ করেছো নেগেটিভ এনার্জি, এবং রিসেন্ট যে ঘটনা ঘটেছে, এমন কোনো ঘটনা ঘটেছে তোমার সাথে যেটার জন্য তোমার শারীরিক ক্ষতি হয়েছে বা অসুস্থ হয়ে পড়েছো, এরকম কোনো ফিল করেছো? হ্যাঁ, একবার হয়েছিল আমার 2018 লকডাউনের 19 সালে দুর্গাপুজোর মোটামুটি লক্ষ্মী পুজোর এক সপ্তাহ পর, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো হয় যেহেতু, তো আমাদের প্রোগ্রাম হয়েছিল কলকাতা ঘুরতে যাবো, কলকাতাতে। তো ছোটো ছোটো প্ল্যানিং রেখেছিলাম। এবার বন্ধু বান্ধবের সাথে ফার্স্ট, এবার আমি তখন মানে মোটামুটি ITI ভর্তি হই চুঁচুড়াতে। আচ্ছা। তো এবার দুর্গাপুজোর ছুটিতে পেয়েছি, সেই বছরই ভর্তি হই। যে প্রোগ্রাম করেছি যে বন্ধুবান্ধব মিলে দুর্গাপুজোর পর কলকাতাটা ঘুরে আসবো। এবার আমি কলকাতা কাজেই থাকলেও কলকাতায় যেতে পারতাম না, যেহেতু চুঁচুড়া। তো আমি লক্ষ্মী পুজোর বাড়িতে পুজো করার পর আমি কলেজ ফিরে যাই। ওখান থেকে ফিরে যাওয়ার পর কলেজ মোটামুটি 2-3 দিন কলেজ করি। তারপর মোটামুটি লক্ষ্মী পুজোর ওই এক সপ্তাহ পর আমরা ওখান থেকে প্রোগ্রাম করি যে কলকাতা ঘুরতে যাবো। কলেজে কমপ্লিট করে মোটামুটি 4টের সময় এখান থেকে বেরোই চুঁচুড়া থেকে। ওখান থেকে বেরিয়ে হাওড়া যাই। হাওড়া থেকে সারাদিনটা ঘুরি, সন্ধ্যাটা ঘুরি, রাতে খাওয়া দাওয়া করি। এবার এই 8:30-9টার সময় এরকম মানে তখন ওইদিকে মানে লোকজন অতটা ছিল না, যে সাইডে ছিলাম আমরা চুঁচুড়াতে আর কি বলছি। তো আমাদের তাতে যেহেতু ফিরতে হবে তাড়াতাড়ি, চুঁচুড়াটা মানে অতটা টাউন নয় কিন্তু চুঁচুড়াটা তখনকার সময়, এখনও অতটা টাউন হয়নি যে সাইডে আমরা থাকতাম। তো মানে একদম মানে দিল্লি রোড যেটাকে বলে ওই সাইডে থাকতাম। আচ্ছা, ওই যেটা এখনও ফাঁকাই আছে, ফাঁকাই আছে একদম। তো সেরকম বাড়িঘর অনেকটা বাইরে, হ্যাঁ অনেকটা বাইরে। তো এবার সেখানে কলেজ, 2-একটা কলেজ আছে আর ওই দোকানপত্র আছে আর 2-একটা মেস স্পেস আছে, আর সেরকম কিছু জনজীবন নয়। এবার আমাদের অটো পাওয়া যেত না, এবার তাড়াতাড়ি ফিরতে হবে। এবার আমরা অনেকটাই রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে। এবার কলকাতা দিকে আসবো, হাওড়া আসবো, হাওড়া থেকে ট্রেন ধরবো, মোটামুটি 10টার মতো টাইম লেগে যাবে অনেকটা। তাড়াতাড়ি করছি। এবার ওদের মধ্যে একটা শুভেন্দু বলে ফ্রেন্ড ছিল, ওর ওখানে বলছে একটা রিলেটিভের বাড়ি আছে ওই, তাহলে হ্যাঁ কলকাতা থেকে যেখানে ঘুরতে যাবে। আচ্ছা, এটা ওরা আছে হাওড়ার দিকে, শিবপুরে এদিকে। এবার ও বললো চল এক কাজ হয়, যদি সেরকম রাত হয়ে যায় তাহলে আমরা আমাদের পিসি বাড়ির থেকে পড়বো। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যদি রাত হয়ে যায় যতক্ষণ হয় ঘুরবো, তারপর চলে যাবো। এবার ওখান থেকে আমরা এসেছি ধর্মতলা থেকে আমরা মোটামুটি ঘুরলাম, ঘুরে ফিরে ওখানে মার্কেট ঘুরলাম, জামা কাপড় কিছু কিনলাম, কেনাকাটি করে মোটামুটি ওখানেই 10:30 আমাদের বেজে গেছে। যেহেতু আর যেতে হবে না, রাত হয়ে গেলেও অসুবিধা নেই। 10:30 হলে 10টা বেজে যাবে। এবার আমরা ওখান থেকে নেমে মেট্রো ধরবো। এবার ওদের মানে পিসি বাড়ি যাওয়ার আগে ওর যেহেতু মানে যে পিসি মশাই ট্যাক্সি চালায়, মানে ক্যাব চালায় আর কি, উনি থাকেন রবীন্দ্র সদনে থাকেন উনি। এবার আমাদেরও ফোন করলো, দিয়ে বললো যে পিসি মশাইকে ফোন করি। এবার ফোন করার পর বললো যে পিসি মশাই রবীন্দ্র সদনে আছে, তাহলে চল রবীন্দ্র সদনে যাই, ওখান থেকে নেমে গাড়িতে চলে যাবো, ট্যাক্সি একদম বাড়ি চলে যাবো। আমি চল তাহলে। এবার আমরা 3 জন ছিলাম। ওখান থেকে
মেট্রো স্টেশন ধরলাম, দিয়ে ওখান থেকে গেলাম রবীন্দ্র সদন। এবার আমরা স্টেশনে মানে রবীন্দ্র সদনে বসে আছি, এবার ফোন করছি, ফোন ধরছি না, স্টেশনের বাইরে দাঁড়াতে বলছি, ফোন লাগছে না। এবার আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস দেখলাম যে ওই মানে আমি এখানে বসে আছি প্ল্যাটফর্মে পুরো ফাঁকা, সেরকম কিছু নেই, দু একটা লোক, বয়স্ক লোক এদিকটা করে দাঁড়িয়ে আছে, রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা, আর মোটামুটি ভারী আছে। এবার এই আপের ট্রেনটা এলো, এবার ডাউনের ট্রেনটা ঢুকবে, আর ঢোকা কিছু না আগে। এবার আমি দূর থেকে দেখছি যে একটা লোক অনেকক্ষণ ধরে হাঁটাচালি করছে, হাতে স্টেশনের উপরে বয়স্ক লোক, এখন আমাকে নর্মাল চোখে পড়লো একটা যেরকম হয়, আমি অতটা কেয়ার নিইনি। লোকটার হাতে একটা অ্যাটাচি টাইপের কিছু একটা ব্যাগ ছিল। তো আমরা নিজেদের মধ্যে একটা গল্প মেতে আছি যে একটা গল্প করব। তো লোকটাও দেখছি এদিকে একবার যাচ্ছে, এদিকে একবার আসা যাওয়া করছে, উল্টো দিকে প্ল্যাটফর্ম, হ্যাঁ উল্টো দিকের প্ল্যাটফর্মে। এবার আপের ট্রেনটা কি ঢুকবে, তখন ঢুকেনি ট্রেনটা, এবার আপের ট্রেনটা ঢুকবে, তারপর ডাউনের ট্রেনটা ঢুকবে, এরকম কিছু টাইমিং ছিল। এবার লোকটা হাঁটাচলা করছে। এবার যখনই ট্রেনটা এলো, মানে ট্রেনটা আসার কিছু আগে মানে দূর থেকে আলো বোঝা যাচ্ছে, লোকটাকে আমি দেখলাম, লোকটা দেখতে হঠাৎ করে দেখলাম মনে হলো লাইনের মধ্যে ঝাঁপ মেরে দিল হঠাৎ করে। স্টেশনে দু চারটে লোক থাকা গেল, কেউ কিন্তু তার দিকে নজর দেয়নি। আর আমি যে দেখলাম জিনিসটাকে, আমার বন্ধুদের কথাটা বললামই, এটা লোক ঝাঁপ মারলো চলেছ। ট্রেনটা সে সময় ঢুকে গেল, ট্রেনের থেকে তিনজন নামলো মোটামুটি আমার সামনে যে গেটটাতে, নেমে নর্মালি সবাই হাঁটতে লাগলো। আমি বলছি ট্রেনটা কীভাবে কেউ দেখছে না, ট্রেনটা যাবে, আমি নিচে দেখবো কী আছে। ট্রেনটাও ছেড়ে চলে গেল, নিচে দেখতে যাচ্ছি, নিচে কিচ্ছু নেই। আমি মনের মধ্যে একটা আতঙ্ক পেয়ে গেলাম তখন, আমার ফার্স্ট লাইফে আমি ভয় পেয়েছি। এনার্জি, নেগেটিভ এনার্জির সাথে আমি বহুবার পরিচিত হয়েছি, ওরকম ভয় পাইনি। তো আমি ওরকম একটা মানে মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিলো যে কী হলো জিনিসটা এরকম। আমি না সঙ্গে সঙ্গে ওদের সাথে আমাদের ট্রেনটা ঢুকে গেল, আমি সেভ করলাম রীতিমতো। দিয়ে না সরি, তার আগে ওর পিছন থেকে ফোন করলাম, ওই লোক ও ফোন করছে, পিছন থেকে বললো তুই এক কাজ কর, তুই চলে আয়। দিয়ে আমরা চলে এলাম, ওখানে ট্রেনটা ধরলাম, ট্রেনটা ধরে আবার আমরা এসপ্ল্যানেডেই চলে এলাম রিটার্ন। দিয়ে ওখান থেকে চলে এলাম। ওরা কিন্তু চলে আসার মধ্যে আমার কিন্তু মনের মধ্যে ওই জিনিসটা গেঁথে আছে। তুমি যদি দেখেছো ওটা, মানে কোনো জায়গায় কোনো মাথাটা আটকে রয়েছে কী ছিল, ঝাম মারলাম এটুকু সিওর দেখেছি, আর ঝাম না মারলে লোকটা গেল কোথায় ওইটুর মধ্যে, আমি একটু সিওর দিলাম, স্টেশন থেকে টপ করে লাম মার দিল, আর ট্রেনটা স্টেশন ঢুকে গেল, কিন্তু গিয়ে দেখছি কিচ্ছু একটা নাই। ঠিক আছে বেশ। আর এমনি আমিও জানতাম স্টেশনে এমনিতেই ভুতুরে। আমরা ওটার ট্রেনে চলে এসে এসপ্ল্যানেডে চলে এলাম, ওর পিছনে ফোন করলাম, পিছনে ওই দিক থেকে আবার বেরিয়ে এসেছে, যেহেতু একটা ভাড়া পেয়েছিল, দিয়ে ওখান থেকে চলে এসেছি। চলে আসার পরে আমরা ওখানে গাড়িতে চাপলাম, আমার মনের মধ্যে সেই ভয়টা ঢুকে আছে। আমি ওখানে রাত্রেবেলা গিয়েছি ওদের বাড়িতে, সারা রাত মানে ঘুম আসছে না এরকম ব্যাপার, আমার মনের মধ্যে ওইটাই চিন্তা ভাবনা হচ্ছে। তো আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ভয় পাই যে মানে আমার রাতের মধ্যে ঘুম আসছে না, জ্বর ভাব চলে আসছে। আমি তো পরের দিন চুচুরা এসেই বাড়িতে ফোন করি, পরের দিন ফার্স্ট মর্নিংয়ে চলে আসি। পরের দিন ফার্স্ট মর্নিংয়ে এসে আমার বাবা আসেন কলেজে মানে হোস্টেলে, সেদিনটা বাবা আমাকে রাত্রেবেলায় বলে চলে যাবো। আমরা ওখান থেকে হাওড়া থেকে মানে চুচুড়া থেকে সন্ধ্যে 7টা 7:30 এরকম ট্রেনে চলে এসেছি। আমার বাড়ি আসার পর টানা 1 সপ্তাহ জ্বর ছিল, টানা 1 সপ্তাহ। ওই প্যানিকটা মন থেকে কাটেনি। তারপর আমাদের এই পানোটের এদিকে একজন মানে নয়াচর বলে, এইখানে একজন একটা সাধক বাবা থাকে। তো যাই হোক আমার বাড়ির লোক সেটা খোঁজ নিয়েছিল, তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে এরকম বলে, মানে বাড়ির লোককে বলে আর কি, যে একজন মানে বয়স্ক লোকের আত্মা আমার মধ্যে নাকি মানে ছিল, মানে ধরে আছে, ঘিরে আছে আমাকে। তো সে পিছু ছাড়ছে না। সে নাকি বহু বছর আগে ওই কোনো একটা রেলের ধাক্কাতে স্টেশনে মানে মারা গেছে, বয়স্ক লোকটা। হ্যাঁ লোকটা মারা গেছে। তো সে যেটা দেখিয়েছে, ও রাত্রেবেলায় ওর চোখেই পড়েছে, অনেকগুলো সবার চোখে পড়ে না, কিছু কিছু মানুষের যারা এই নিয়ে চর্চা করে তাদের চোখে কিন্তু এই জিনিসগুলো পড়ে একদম। এবার আমার চোখে সেই জিনিসটা পড়েছে। এবার কিছুদিন আমার জ্বর ছিল, ডাক্তার দেখিয়েছিলাম। তো তারপরে ওই বাড়ির লোক ওই কথাগুলো শুনে আরও ঘাবড়ে যায়, আমাকে বাড়ি নিয়ে আসে। সেই জ্বর কিছু সময় ছাড়ছে, তো কিছু সময় ধরছে। তো তারপর মাদুলি ফাদুলি দেয় একটা সময়। তো আস্তে আস্তে ওই জিনিসটা মন থেকে মুছতে পারি। ওটা অনেক দিন টাইম কেটেছিলাম, প্রায় 1.5 মাসের কাছাকাছি আমি কলেজ যেতে পারিনি, ব্যাপারটা নিয়ে প্যানিকটা থেকে গেছে। আচ্ছা, অনেক তিথিতে শোনা যায়, যেমন ভূত চতুর্দশী বা অমাবস্যা, এই যে তিথি বা এই দিনগুলোতে নেগেটিভ এনার্জির পাওয়ার নাকি অনেক বেড়ে যায়। এই পাওয়ার বেড়ে যায় কেন, মানে বিষয়টা কি? অ্যাকচুয়ালি যখন আমরা একটা তিথি, ধরো তিথি তো অনেক রকম তিথি হয়, এবার যে তিথিগুলো মানে একটু খারাপ তিথি, মানে অমাবস্যা, ভূত চতুর্দশী, এই সময়গুলো অ্যাকচুয়ালি কী হয়, মানে চন্দ্র যেটা থাকে না পুরোপুরি কিন্তু একটা কালো ছায়ার মধ্যে ঢাকা থাকে। এবার সেই ক্ষেত্রে কী হয়, পৃথিবীর মধ্যে একটা কালো অন্ধকার ছায়া পড়ে। এবার তুমি ওদের নলেজ এটা জানো সাধারণত, যে ভূত পেতে জিনিস হচ্ছে অন্ধকার জিনিস, অন্ধকার একদম, আলোতে ভূত দেখা যায়, আলোতে ভূত দেখা যায় না চট করে। তুমি আলো যে কোনো আলোকিত জায়গা দেবে, চট করে অশুভ শক্তি থাকতে পারে না। আর যেখানে দেখবে অন্ধকার ঘুটঘুটে আলো চলে না, সেখানে কিন্তু ওরা সুযোগটা পায়, এই জন্য তো নেগেটিভ এনার্জি নাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কী হয়, ওরা এই তিথিগুলোতে না নিজেদের একটা শক্তি উদ্বোধন করে। কীরকম ধরনের দেখবে তুমি এই সময় শুনেছো অনেক জায়গায় তারাপীঠে বলো, কামাখ্যা বলো, বা ওগুলো পুজো হয়, একদম কালী পুজো, এই ধরনের পুজোটা হয়।
তো দেখবে ওই সময় ওরা পুজো করার সময় দেখবে কিছু কঙ্কালের মাথা বা কোনো ডেড বডি এই ধরনের কোনো যজ্ঞ বা কারো কাছ থেকে কোনো একটা কিছু তাড়াচ্ছে, এই ধরনের এনার্জিগুলো কিন্তু ওরা কাজ করে থাকে। এবার যখন ওই এনার্জিগুলো ওরা তাড়ায় না, মানে ওই এনার্জিগুলো একটা শরীরে ধরো কারো ঢুকে আছে কিছুটা খারাপ অশুভ কোনো একটা কিছু ব্যাপার, কারো কুনজর, সেই জিনিসটা যখন তাড়ায় না, তো নেগেটিভ এনার্জিগুলো কী করে ওগুলোকে ক্যাপচার করে। যখনই ক্যাপচার করে না ওদের মধ্যে একটা আলাদা শক্তি বেড়ে আসে। কারণ ধরো তোমার একটা নেগেটিভ এনার্জি একজনের শরীরের উপর দিয়ে তোমার বলটা প্রয়োগ করা আছে, তোমার কাছে যখন বেরোলো না, আরেকটা কিন্তু আত্মা ওটাকে ক্যাপচার করে নেবে, তার বলটা কিছুটা তার থেকে বেশি শক্তিশালী হয়ে গেল। আচ্ছা, তো এদের মধ্যে কী হয়, এদের মধ্যে এই জিনিসগুলো ঢুকে পড়ে যে আমাদের মধ্যে একটা এনার্জি পাওয়ারফুল হয়ে যায়। ওই জন্য অনেক সময় বলে যে অমাবস্যা তিথিতে চুল খুলে যেতে নেয় বাইরে। তো ওই সময় কী হয়, ওদের শক্তিটা প্রচণ্ড করে ভরপুর থাকে। ওই সময় আমাদের মানে মনুষ্য শরীরে যারা একটু কমজোরি কম দুর্বল হয়, তারা টোটালটা ওই জিনিসটার উপর মানে ফোকাস করে থাকে যে এরা কমজোরি, এদের প্রতি অ্যাট্রাকশনটা করবো। যখন এটা এরা শরীর পেয়ে যায় না, তখন এরা আরও ডবল পাওয়ারফুল হয়ে যায়। তুমি অ্যাকচুয়ালি মানে এই মানে আত্মা যারা আছে, আত্মা থেকে শুরু করে আপ টু মানে পেতনি যারা সমস্ত কিছু যারা থাকে, এরা সবসময় বসে থাকে যে এই সময়তে পৃথিবী কবে চন্দ্র মানে কবে অন্ধকার হবে, মানে কবে তিথিটা আসবে, তিথিটা মানে আসবে, কবে হ্যাঁ, তাদের সময়টা আসবে, বলতে সময়টা আসবে। এবার এই সময়টাতে ওরা একটা টোক করে বসে থাকে যে এই সময়টা আমাদের সময়, এই সময় এলেই ওরা তখন আরও বলপ্রবটা বেরিয়ে আসে। তো তুমি আগেকার দিনে হয়তো মানে দেখেছো যে যখন মানে আজ থেকে মানে বছর অনেক বছর আগেকার কথা বলছি আমি, দাপর যুগের কথা চলে আসো, তো যখন মানে ভগবান যখন থাকতেন তখন দেখবে একটা অসুর প্লাস ভগবানের মধ্যে একটা ব্যাপার থাকতো। অসুরের মধ্যে কিন্তু পুরোই এনার নেগেটিভ এনার্জিটা বাস করতো অসুরের মধ্যে। তো ভগবান কী করতো, ওটাকে বিনাশ করতো। এবার কিছু মানুষ দেখবে, অনেক মানুষই সময় সেই সময় পাদে ফা দিত, সেই সময় থেকে এই যে রাক্ষসী এরা তো এই থেকেই উৎপাদন হয়েছে, এরা একটু হাই লেভেলে চলে গেছে। তো এগুলো কিন্তু ভগবান সেই সময়টা কী করতো, সেই সময়টা ওদেরকে মানে অশুভ সময়টা যে সময়টা আসতো, সেই সময়টায় আত্মাদের যখন ক্ষমতা পেয়ে যেত, তারপরে কিন্তু একটা শুভ সময় আসতো। তুমি দেখবে অমাবস্যার পরে কিন্তু পূর্ণিমা চলে আসছে। ঠিক। তো এটার জন্য এটা করা আছে। এবার ওই সময়টুকু আমাদের মানুষদের ক্যাপচার করে রাখতে হয় যে আমাদের ঠিকঠাকভাবে চলতে হবে। অনেক সময় আঁশ পাতলা যাদের থাকে, তারপর ধরো একটু খেয়ে হাত না ধোয়া, অনেক সময় মাংস নিয়ে প্রোগ্রাম করছি কোনো একটা জায়গায় খোলা আকাশের মধ্যে, এই সময় এরা সুযোগগুলো পায়। যখনই এরা সুযোগ পায় না, এদের মধ্যে একটা মানে আলাদা প্রভাব পেয়ে যায়, মানে ভার থাকে। এবারে শরীরটাকে ক্যাপচার করে, যখন একটা এরা শরীর পায় তখন কিন্তু এদের মধ্যে এনার্জিটা আরও ডবল লেভেলে চলে আসে। কারণ আমাদের যে মানুষের মধ্যে যে ইউনিটি এনার্জিটা থাকে, তো পজিটিভ এনার্জিটা ওরা ক্যাপচার করে, সেটাকে নেগেটিভ এনার্জি ঢোকার পর আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় এরা। ঠিক। এই তোমার যে অভিজ্ঞতাগুলো বললে, বা তুমি যে অ্যাটলিস্ট ফিল করেছো, তারপর থেকে নিজে মানে কতটা সচেতন হয়েছো মানে এই দিকগুলোতে, বা বর্তমান সময়েও তোমার কি মনে হয় কোনো জায়গায় কাজ করতে গেলে কোন কোন বিষয়গুলোকে তুমি মেজার করো যে না আমাকে একটু সাবধানে চলতে হবে, বা এই জিনিসগুলো যদি আমি না ভাবি না দেখি তবে হয়তো আমি এই দিকটা থেকে একটু এড়িয়ে থাকতে পারবো? একদমই প্রথমে হচ্ছে যেটা কথাটা বললে তুমি যে নিজেকে সচেতন করা, আমি এখন প্রথম কাজে গেলে দেখিনি যে বাড়িটা কীরকম, তার কীরকম বাড়িতে থাকতে হচ্ছে। কারণ আজকে কোনো একটা কারণে কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমার না হোক, কোনো আমার টিমের ছেলে হলো, পুরোপুরি দায়িত্বটা কিন্তু আমার তার মধ্যে। তো সেই ক্ষেত্রে আগে লক্ষ্য করে দেখিনি যে কীরকম টাইপের বাড়ি, এবং আমরা রাত বিরেতে কোনো মানে আমাদের টিমের ছেলেকে কোনো বাইরে দিতে দিই না, কারণ ঘরের মধ্যে দিলেও ঘরের মধ্যে দেখিনি। বেশি পুরনো টাইপের বাড়ি হলে, আমি যেহেতু ফিল করেছি, যেহেতু জিনিসগুলো জানি, তো পুরনো টাইপের বাড়িতে কী হয় না, কেন এই জিনিসগুলো হয়, কারণ পুরনো টাইপের বাড়িতে তুমি লক্ষ্য করে দেখবে যখন কোনো একটা পুরো বাড়ি পড়ে আছে না, বেশি লোকজন থাকে না, সেই গোটা বাড়িতে কিন্তু ধূপ ধুনোটা খুব কম দেওয়া হয়। একদমই ঠিক। তো ওরা কী করে, ওরা একটা কোণ ধরে নেয়, একটা বিরাট বড় ধরো বাংলো, তার মধ্যে একটা ঘরে শুধু ধূপ ধুনো দেখানো হচ্ছে, আর বাকি অনেক ঘর লক করে পড়েই আছে ধরো। তো সেই ঘরগুলো ওরা কবজা করতে পায়। ওরা সবসময় চাই যে ঘরে ধূপ ধুনো পড়বে না, যে ঘরে ধরো কোনো রকম আলো জ্বলবে না, ঠাকুরের নাম হচ্ছে না, হ্যাঁ একদমই তাই, সেইখানটায় ওরা বসবাস করতে ভালোবাসে। ওই জন্য দেখবে কেউ আত্মহত্যা করলে সেই ঘরে দেখবে মানে ঘরটাকে বেশি ফাঁকা রাখতে নেই, ফাঁকা রাখলে তার আত্মা সেইখানেই ঘোরাঘুরি করবে। ওই জন্য ওই ঘরে দেখবে খোল কীর্তন দিয়ে কীর্তন ফীর্তন এটা ওটা করায় দেখবে। তো এগুলো করার পরে কী হয়, জিনিসটা বেরিয়ে যায়। এবার পোড়ো বাড়িতে কী হয়, পোড়ো বাড়িতে জিনিসটা করতে পারে না, কারণ একটা বয়স্ক মানুষ ধরো আছে বাড়ির মধ্যে, সারা বাড়িতে যদি একজন থাকে কী করবে অত বড় বাড়িতে। এবার সেই ক্ষেত্রে কী হয়, ওরা জিনিসটা কবজা করে না। এবার আমার মাথার মধ্যে ওটাই চলে, যখন কোনো একটা পুরো বাড়ি বা বড় টাইপের বাড়িতে বেশি লোকজন নেই, তো সেই বাড়িগুলো থেকে সতর্কতা প্রথম কথা, কারণ সেই বাড়িতে নেগেটিভ এনার্জি বাস করবেই। তো সেই ক্ষেত্রে আমি টিমকে ছেলে বলে দিই যে না বেশি রাতে বাইরে যাবি না, বাথরুমে গেলে আমাদের ফোন ডাকবি, সবাই মিলে একসাথে যাবো, রাতে তো ছাদে তো যাবিই না, কারণ অচেনা বাড়ি অচেনা জায়গা। তো এইগুলো আমি সবাইকে বলে থাকি এখন তো বর্তমানে যত কাজই হোক। প্লাস রাত্রেবেলায় যদি কোনো জায়গায় কাজে যাই, তো সেখান থেকে রাত্রেবেলায় অনেক সময় আগে কী করতাম, আগে কাজ কমপ্লিট করতাম, আমাদের কাজ বউবাদ রিসেপশন হলে মোটামুটি 2টোর মধ্যে কমপ্লিট হয়ে যেত। এবার রাত 2টোর সময় আমরা ব্যাক করে নিতাম যে থাকবো না, চল গাড়ি আছে, সবাই মিলে বেরিয়ে যাই। তো সেগুলো ক্ষেত্রে যে রাত্রেবেলা অ্যাক্সিডেন্টগুলো হয় না, এগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি অনেক কিছু করায় কিন্তু, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সাধারণত এগুলো মেনে নেওয়া ভালো অ্যাকচুয়ালি। নেগেটিভ এনার্জি যদি কেউ বিশ্বাস করে না,
তো তাকে আমি বলবো ডিরেক্টলি যে নেগেটিভ এনার্জি আছে, এবার তার বিশ্বাস করা না বিশ্বাস করা তার পার্সোনাল ব্যাপার, তবে মেনে চলাটা আমার তাহলে বেটার। মানে তুমি আগে বললে যে তুমি ঠাকুরের উপর ভক্তি আগে থেকে ছিল, বা তুমি ঠাকুরের বইতে করতে বা কিছু করতে সেভাবে নিজেই ব্যবহার করতে। তো ঠাকুরের ভক্তি কি বরাবর ছিল, নাকি যবে থেকে তুমি ফিল করছো নেগেটিভ এনার্জি না, ইম্প্যাক্ট? ঠাকুরের ভক্তি আমার মানে মানে জন্মগত থেকে আমার ঠাকুরের ভক্তি ছিল। আমি শুনেছি নাকি মা বাবার মুখে যে আমার ঠাকুমা নাকি বলতো আমি যখন হয়েছিলাম তো আমার নাকি নাভি নাকি পৈতের মতো করা ছিল। বাহ। তো আমার ঠাকুমা নাকি স্বপ্নে দেখেছিল নাকি আমি কোনো আগের জন্মে নাকি কোনো ব্রাহ্মণ ঘরের ছেলে ছিলাম। তো আমার ছোটো থেকে এই জিনিসটা খুব মানে ঠাকুরের প্রতি খুব ইন্টারেস্টিং। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি একবার ছোটোবেলায় তখন ক্লাস 3-তে পড়ি, 3 কি 2 এরকম কিছু পড়ি, তো আমি একবার হারিয়ে গেছিলাম বলতে তখন মানে আমাদের মানে বাবা থাকতে ছিল কলকাতায়, তখন বাবার রেস্টুরেন্ট ছিল। তো তখন থাকতাম আমরা বাস স্ট্যান্ডে, কাটোয়া বাস স্ট্যান্ডের পেছনে যে পাড়াটা ন্যাশনাল পাড়া পড়ছে ওখানে থাকতাম। এবার তখনও বাড়ি করেনি, মানে বাড়ি করেছে বলছে জায়গা ছিল, বাড়িটা করেনি, ভাড়ায় থাকতাম। এবার আমাদের তখন এখানে জায়গা ছিল, এবার ওখানে ভাড়া থাকতাম। এবার আমার মামা বাড়ি হচ্ছে এই কায়সু স্কুল সবুজ রোডের এই দিকটায়। তো এবার আমরা কী করতাম, মানে মা এ বাড়িতে থাকতো, এবার প্রতিদিন বাবা যেহেতু যেদিন মানে কাজে চলে যেত মা চলে আসতো এ বাড়িতে। এবার বাবা দুপুরে যেহেতু বাড়ি আসতো যখন, সেদিনকে বাড়ি আসবে আমি জানি। এবার আমার ইচ্ছে ছিল যে আমি বাড়ি যাবো, বাবা এসছে আমি বাবার সাথে দেখা করতে যাবো, যেমন হ্যাঁ, বাচ্চাদের বাবার শনিবার ছিল, হাফবেলা স্কুল করে পালিয়ে এসেছি। বাড়ি এসে ছোটো ছিলাম তখন, রিক্সা করে দিতে হতো, রিক্সা করে নিয়ে আসতো। রিক্সাতে বাড়িতে নামিয়ে আমি বাড়িতে একটু খাওয়া দাওয়া করি, মা জানে বাইরে খেলবে একটু, আমার অনেক ছোটো। তো আমি তখন হাঁটতে বেরিয়ে পালাই সোজা বাড়ির দিকে, ওই আমার ভাড়া বাড়ির দিকে। তো বাড়ির লোক তো প্রচুর খোঁজাখুঁজি করে। এবার বাড়ির লোক বেশিরভাগ পুকুর, আমাদের পাড়াতে 3টে পুকুর ছিল তখন, তার মধ্যে 2টো পুকুর এখন পানা এমনি হয়ে মাঠ হয়ে গেছে। তো 3টে পুকুর ছিল আর প্রচুর জল ছিল। এবার বাড়ির লোক যখন আমি খুঁজে পাচ্ছি না দেখেছে না, তখন ওরা পুকুরের লোক লাগিয়েছে, ডুবুরি ফুবুরি এটা ওটা নামিয়ে পুকুর খোঁজা করাচ্ছে। এই কারণটাও তোমায় বলি, কারণ তার মাস 6 কি 8 আগে, খুব জোর 1 বছর আগে আমি পুকুরে ডুবে গেছিলাম সেমভাবেই। স্কুল থেকে আসলে ছোটো থেকে আমি খুব দুষ্টুমি করতাম। তো এই কী করতাম, পায়ে কাদা লেগেছিলো, এবার রাস্তার সমান সমান জলটা ছিল, আমি ওরকম নর্মালি পা ধুতে যাচ্ছি। তো ওই ধুতে গিয়ে দেখছি মানে পাড়া ধোয়া হচ্ছে না, পুকুরে জলটা লেভেল যেহেতু ছিল মানে একটু দূরে ছিল, আমি আরও একটু এগিয়ে যেতে গিয়েছি আর পিঠে ব্যাগ ছিল, আমি সরকে না পুকুরের মধ্যে পড়ে গেছিলাম। আর পিঠে ব্যাগ নিয়ে আমি পুকুরের মধ্যে হাবুচুবু খাচ্ছিলাম। তো সেই মুহূর্তে কী হয়, আমাদের বাড়ির ওখানে তখন একটা পাশেই 2তলা বাড়ি ছিল, সেই 2তলা বাড়ির লোকটা ওপর থেকে দেখে আমাকে নিচে এসে ছুটে এসে ব্যাগ ধরে টেনে তুলেছে। আর সে যদি 1 থেকে 2 মিনিট লেট করতো আমি হয়তো থাকতাম না। তো ওদের মনের মধ্যে সেই ভয়টা ঢুকে আছে যে পুকুরে ডুবে গেল, হ্যাঁ পড়ে গেল নাকি। ছোটোবেলায় যেহেতু অনেক ছোটো ছিলাম, তো রীতিমতো ওরা পুকুর এটা ওটা খুঁজে খুঁজে বেড়ায়। আমি চলে গেছি কিন্তু কন্টিনিউ হাঁটতে হাঁটতে একদম বাস স্ট্যান্ডের দিকে, মানে রেলগেট পেরিয়ে, যে বাড়িতে ভাড়া ছিল, হ্যাঁ যে বাড়িতে ভাড়া থাকতাম। এবার বাস স্ট্যান্ড বাড়িটা হচ্ছে ন্যাশনাল মানে ন্যাশনাল সিনেমা হলের একদম পেছন দিকটাতে, মানে বাস স্ট্যান্ড হয়ে আমাকে যেতে হবে। তো আমি মোটামুটি চলে গেছি ওই বাড়িতে, ভাড়া বাড়িতে। দেখছি বাড়িতে গিয়ে দেখছি কেউ নেই বাড়িতে, বাবা আসার কথা ছিল। তো ওই বাড়ির যে একজন মানে মালিক ছিল যে, তো মালিকটা জিজ্ঞেস করছে কিরে তুই এখানে কী করছিস, মানে এরকম নর্মাল যেরকম জিজ্ঞেস করে ছোটো ছেলেকে দেখেছি। তো আমি বলি যে এরকম বাবা নেই বাড়িতে, বলছি কার সাথে এসেছিস তুই, না একাই এসেছি। তো উনি বলছি একা এসছে। এবার উনি একটা ভয় পেয়ে গেছে, ছোটো ছেলে বাচ্চা ছেলে, সঙ্গে সঙ্গে আমার বাড়িতে তখন ফোন করে উনি যেরকম ও এসছে এখানে, তো কি কার সাথে এসছে, এরকম একা চলে এসছে। তো বাড়ির লোক তখন তো সব ঠিকঠাক হয়, তখন উনি আমাকে সাইকেল করে এসে আমাদের বাড়িতে দিয়ে গেছে। তো প্রচুর পাড়ার লোকজন তখন ছিল, আমাকে নিয়ে বিরাট কান্নাকাটি সব শুরু হয়ে গেছিলো। তো আমাকে বাড়িতে তখন নর্মালি জিজ্ঞেস করছে যে তুই কোথায় গিয়েছিলিস, কী করে গিয়েছিলিস। আমার আজও কথাটা মনে নেই, কিন্তু আমি এইটুকু পরিষ্কার বাড়িতে মানে বলেছিলাম বাড়িতে, কিন্তু ওই সিনটা আমার মনে নেই। তবে এইটুকু সিন মনে পড়ে, আমি বাড়িতে এইটুকু কথা বলেছিলাম যে রেলগেট থেকে আমাকে একজন লম্বা করে ত্রিশূল হাতে দেখলাম ছায়া একটা আমাকে আঙুল ধরে পার করে দিচ্ছে। তো সিরিয়াসলি আমাকে কাটা দিচ্ছে, এর একদম মানে বাস্তব কথা। তবে আজ ওই সিনটা ফিল করতে পারি যে না, হ্যাঁ আমার মনে পড়ে যে হ্যাঁ হালকা কেউ ওটা আমাকে পার করে দিয়েছিল, মানে কাটোয়া রেলগেট থেকে আপ টু বাস স্ট্যান্ড পর্যন্ত ওইটুকু এলাকা আমাকে গলির ভিতর দিয়ে পার করে দিয়েছিল। অলরেডি জায়গাটা খুব যানজট। হ্যাঁ। তো আমি মানে বুঝতে পারছি না, আমি নর্মালি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি তার মুখ দেখতে পাচ্ছি না, লম্বা একটা বড় ছায়া দেখছি আর একটা হাতে ত্রিশূল আমি বুঝতে পারছি। তো সে আমাকে পার করে দিয়েছিল। তো আমি বাড়িতে এসে বলেছিলাম আমাকে শিব ঠাকুর পার করে দিয়েছিল। তো সেই কথা নিয়ে আজও পর্যন্ত আমাকে বাড়িতে বলে যে ওর তো ছোটো থেকেই এরকম ভক্তি টাইপের, আমি ফিল করেছি ভগবানের প্রতি। আর আমি যেরকম নেগেটিভ এনার্জি ফিল করেছি সেরকম ভগবানের প্রতি ফিল করেছি। বাহ, মানে ভগবানের প্রতি ফিল করেছো সেটা ছোটো থেকেই বলতে পারো? ছোটো থেকে একদম। মানে তারপরে কোনো ঘটনা যেখানে তুমি ফিল করছো যে তুমি মানে অ্যাটলিস্ট ভগবান উপলব্ধি করা, ফিল মিন্স উপলব্ধি করা, একদম সেরকম আর কিছু? একবার রিসেন্টলি আমি 2022-23 সালের আগস্টে আমি কেদারনাথ গিয়েছিলাম। বন্ধু মিলে ট্যুর করেছিলাম, 3জন মিলে গিয়েছিলাম।
তো আমরা এখান থেকে কেদারনাথ যাওয়ার জন্য উত্তরাখণ্ডের হরিদ্বারে নামি, ওই দিনটা থাকি, 2 দিন ওখানে থাকি। দেন তারপরের দিনকে মানে ডে 3-তে ফার্স্ট মর্নিংয়ে আমাদের বেরিয়ে যাই কেদারনাথের উদ্দেশ্যে। এবার আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম প্রাইভেট। তো এবার ডাইরেক্ট তো গাড়ি অত দূর যায় না, এবার আমাকে গৌরীকুণ্ডে নামিয়ে দিয়েছিল তখন। এবার যেখানে নামিয়েছে সেখানে গাড়ি পার্কিং, তারপর আর গাড়ি যাবে না, ওখান থেকে ফুড ট্র্যাক শুরু। এবার ওখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে মোটামুটি আমরা সব জিনিসপত্র কেনাকাটি করলাম। কেনাকাটি বলতে প্রথমত লাগে একটা লাঠি ওঠার জন্য, তো সেই একটা লাঠি কিনলাম। তারপর যা যা টুকটাক জিনিস লাগে কিনলাম, কিনে টিনে আমরা মোটামুটি ওখান থেকে 2:30টার সময় পৌঁছে গিয়েছিলাম গৌরীকুণ্ড দুপুরবেলা। এবার ওখান থেকে অনেকটা টাইম লাগে, 6 ঘন্টা। এবার তারপর ওখানে আমরা কী করলাম, যে অনেকটা মানে টায়ার্ড হয়ে এসেছি, ভোরবেলায় বেরিয়েছি। দিয়ে আমরা কী করলাম, একটা ঘন্টাখানিকে রুম নিলাম, মানে ঘন্টা হিসেবে রুম পাওয়া যায়। আমরা 2 ঘন্টা থাকবো, স্নান টান করবো, বেরিয়ে যাবো। উনি মোটামুটি 400 টাকা মতো নিয়েছিলেন, কমই টাকা নিয়েছিলেন। তো আমরা 3 জন রুমে ঢুকে ফোন করা ফুল চার্জ করে নিই, পাওয়ার ব্যাঙ্কগুলো চার্জ করে নিই। দেন তারপর চান টান করে এক এক করে বেরিয়ে পড়ে, রেডি হয়ে একদম বেরিয়ে পড়ি। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, মোটামুটি বেরোতে নিতে আমাদের 4:30 বেজে যায় বিকাল। এবার 4:30 ওখান থেকে হাঁটতে 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 শুরু করি, ফুড ট্র্যাক থেকে হাঁটা শুরু করি। এবার আমরা প্ল্যানিং করেছি আমরা আস্তে আস্তে যাবো, যেহেতু বাবার কাছে যাচ্ছি একটু ফিল নিয়ে যাবো বাবার কাছে। তো এই হুটুট করে হেঁটে চলে গেলাম, দিয়ে পুজো দিলাম, ওরমভাবে যাবো না আমরা, তাদের একদিনের জায়গায় কালকে সকালে পৌঁছাবো, আমরা সেটাই বলছি। এবার মোটামুটি হাঁটা শুরু করেছি, 9টা পর্যন্ত টানা হেঁটেছি, রাত 9টা পর্যন্ত হেঁটে মোটামুটি 5 কিলোমিটার পৌঁছেছি মাত্র ওইখানে। কারণ যত উঠছি না উপরে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাঁটা শুরু হয়ে যাচ্ছে। আর কী হচ্ছে, প্রথমগুলো রাস্তার উপর পাহাড়গুলো একটু কাটা সমান ছিল, যত আমরা এগিয়ে যাচ্ছি না তত পাহাড়গুলো মানে খাড়াই হচ্ছে, বেশি উঁচু উঁচু হচ্ছে। স্বাভাবিক তাই। হ্যাঁ, তখন আর লেভেল নেই, তো তখন রীতিমতো খুব কষ্ট ছিল। আমাদের মধ্যে তার মধ্যে একটা বন্ধু ছিল, সে একটু কমজোরি, তার সব দিক থেকেই মানে প্রবলেম হচ্ছে, যেহেতু আগস্ট মাস ছিল। আগস্ট মাস থাকাকালীন কী হয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে একা তো ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি, তো চারিদিকে মানে ও কাবু হয়ে গেছিলো পুরোপুরি। এবার ও তো আমাকে কন্টিনিউ সেই ওইটুকু যাওয়ার পর থেকেই বলতে লেগেছে আমি আর পারছি না, ঘোড়ায় যাবো। এবার আমি বলেছিলাম যাই হয়ে যায় তাই 3 দিন লাগুক, কিন্তু ঘোড়ায় যাবো না, আমি হেঁটেই যাবো। এবার আরেকটা যে বন্ধু ছিল সে খুব স্ট্রং ছিল, সে ওকে বল দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে রীতিমতো, চল 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 করে। এরকম করতে করতে তো রামবাড়া পর্যন্ত পৌঁছেছি, ওখান থেকে আর 5 কিলোমিটার কেদারনাথ। এবার আমরা যেখানে পৌঁছেছি ওখানে একটা টেন্ট নিয়েছি, তখন রাত্রি বাজে 12:30, 11:30 কি 12:30 এরকম টাইমে বাজবে। এবার ওই মানে যেখানে টেন্ট নেবো তার মোটামুটি 100 মিটার আগে, 100 মিটারটাই মোটামুটি 3 কিলোমিটার ধরো, 2 কিলোমিটার ধরোই, 100 মিটার আগে একটা জায়গায় দাঁড়ালাম, দিয়ে ম্যাগি নিলাম। ওখানে ম্যাগি ফেভারিট, 50 টাকা প্লেট নিলাম, ম্যাগি নিলাম, ওখানে ম্যাগিটা নিয়ে 3 জন মিলে খেলাম। ও তো যেখানে বসছে সেখান থেকে আর উঠতেই চাইছে না, বেশ হলো। এবার দেখি আমাদের সাথে একটা কুকুর, ঠিক আছে, একটা কুকুর দেখছি রীতিমতো ওখানে চলে এলো, আমাদের কাছে বসছে। 1 প্যাকেট বিস্কুট নিয়ে খাওয়ালাম, 1 প্যাকেট একটা গুড ডে বিস্কুটের দাম 20 টাকা নিয়েছিল, ওখানে 5 টাকা দাম একটা। তো ওখানে বিস্কুট খাওয়ালাম, বিস্কুট খেয়ে দিয়েছি, কুকুরটা আমাদের পাশেই বসে পড়লো। আমরা ওখানে অনেকক্ষণ রেস্ট নিই। তারপর ওনাকে জিজ্ঞেস করি যে আমাদের একটা এরকম টেন্ট লাগবে, একটু সামনে এগিয়ে যান, প্রচুর টেন্ট পেয়ে যাবেন। এবার আমরা যখন আমাদের হাঁটা শুরু করেছি, মানে আমাদের আবার রিটার্ন হাঁটলাম রামবাড়াতে, একটুখানি হাঁটে যাওয়ার পর প্রচণ্ড আবার বৃষ্টি পড়তে লেগেছে, আর শরীর সত্যি করে আমাদেরও চলছিল না। তো যে বন্ধুরা সে তো একদম পারছেই না, সে মানে একদম শেষ হয়ে গেছে, মানে শেষের দিকে একদম। এবার আমাদের মধ্যে একটা মানে ভগবানের প্রতি এমন একটা এনার্জি ছিল যে আমি যাবোই, যে করে হোক, বৃষ্টি পড়ুক যাই পড়ুক যাবো। তো রীতিমতো হাঁটতে 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 অনেকটা এগিয়ে যাই, কুকুরটা আমাদের সাথে পিছু পিছু আসে একইভাবে যতক্ষণ আমরা যাচ্ছি। একদম কুকুরটা মানে সেই দেখতে বিদেশি টাইপের, কিন্তু দেশি কুকুর, ওখানকার দেশি কুকুর। তো তারপর একটা লোক দিচ্ছি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে, টর্চ নিয়ে আমাদের রীতিমতো ডাকছে, দিয়ে ভাইয়া টেন্ট লাগেগা। তো এরকম করে বললাম, তো মাথা পিছু 200 টাকা করে নিয়েছিল, 3 জন ছিলাম, 600 টাকা। কারেন্টের ব্যবস্থাও ছিল। তো আমরা ভেতরে ঢুকে দেখি একটা বাল্ব জ্বলছে টেন্টের মধ্যে, বড় টেন্ট ছিল বেশ, মোটামুটি 10 জন শোয়া যাবে এরকম টেন্ট ছিল। তো লেপ কম্বলও ছিল। তো আমরা রীতিমতো ওখানে বসলাম, টেন্টের মধ্যে বসে এরকম করে আনন্দ করছি, গল্প করছি। ওনাকে বললাম 3টে কফি দিয়ে যাও, রাত্রি 2টোর সময় উনি কফি বানিয়ে এনে দিলেন, টাকা নিয়েছিল এক্সট্রা, কিন্তু বানিয়ে এনে দিয়েছেন। এবার বৃষ্টি একটু কমেছে, আমি একটু বাইরে গিয়ে একটু সিগারেট ধরে বাইরে খাচ্ছি। আমি বিশ্বাস করবে না, মানে ওখান থেকে পাহাড়ে পুরো পরিষ্কার আমি দেখছি, মানে ভাবছি, মানে ভগবানকে বলছি যে ভগবান, মনে মনে বলছি যে কাল সকালে তো তোমাকে পৌঁছে যাবো, মানে চোখ থেকে জলের ফিলিংস চলে আসছে, যেটা ভেতর থেকে একটা কান্না চলে আসছে যে আমি কালকে সকাল হলেই তোমাকে দেখতে পারবো, এরকম বহুদিনকে ইচ্ছে ছিল। তো তোমাকে এসছি, মনোকামনা যেন পূর্ণ করো। তো আমি পুরো ফিল করেছিলাম যে যাই হোক, ওটা জানি না যে মানে কুয়াশার দ্বারা হয়েছে বা কিছুর দ্বারা হয়েছে, তো আমি দূর থেকে দেখেছি যে একজন মানে ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছে, ওই অনেকটা দূরে, মানে পাহাড়ের মধ্যে। একদম পুরো পরিষ্কার ফিল করেছি এটা মহাদেব, একদম ফিল করেছি একদম, আমি এটা বলতে। বাহ বাহ, মানে জীবনে সব রকম নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি টোটালি একটা ইম্প্যাক্ট হয়েছে। ভীষণ ভালো লাগলো দেবকুমার তোমার সাথে কথা বলে, যেটা হচ্ছে যে পজিটিভের সাথেও উপলব্ধি করেছো, নেগেটিভের সাথে উপলব্ধি হচ্ছে। খুব কম মানুষ আছে যারা হয়তো এইভাবে উপলব্ধি করতে পারে। আজকের জন্য থ্যাংক ইউ, আসার জন্য পডকাস্টে আমাদের বঙ্গমন্ত্রের।
আশা করি আগামী দিনে তোমার এই ঈশ্বর প্রদত্ত যে ঘটনাগুলো আছে সে নিয়ে আর একদিন কথা বলা যাবে। একদম একদম। আজকের জন্য থ্যাংক ইউ, ভালো থাকো।